একটা ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোন একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45টার দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনের দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বলল। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়। তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি। সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি কোনো খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে। এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো। চতুর্দিকে নীরবতা আর ঝিঝি পোকার ডাক। একটা ভুতুড়ে পরিবেশ, কেউ কারোর সাথে কথা বলছে না। তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের 2টি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোন একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড
আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসছিল সেই লোকে নেই। সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টি নিয়ে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথেই তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন। বাইরে সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকিয়ে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার করে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান, এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল। ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্র। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই, যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো
উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। তখন ডাক্তার বললেন, কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্বে ছিলেন, সেইখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে, ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে, মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা, ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন, মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি।
তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। তখন যখন পেলেন না, তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন, তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো বা চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করলেন। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল, উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন, তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া লাশ। পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো এটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে পজেস্ট, সবাই জিন পজেস্ট আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন, তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে পাশে কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন, তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে।
তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। তো রাসেল ভাই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নাই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন। এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম। আপনাকে হ্যাপি নিউ ইয়ার এখানে জানানো হয় না যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটা দিয়ে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খায়, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা।
হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে টানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন, এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি, আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই, গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান।
মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন সারা মিম্বরের দিকে হাত দেখে দিল, আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। যে আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরলো তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলেও কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা। তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাই নাই। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা। দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বুঝলেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য অসুবিধা হবে। আচ্ছা। যাওয়ার পথে রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি, কোনো সমস্যা নাই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমাই যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। তো কিছু দল কয়েক দল মানুষ, অনেকগুলা লেগে আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন। বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলো মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা। সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড় ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা। আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেইলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা। তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা। তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার,
তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন? হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের? তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, এটা চমৎকার একটা ঘটনা। এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টার মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সেদিন বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি কথা না। হ্যাঁ, সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা।
অনেক অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ছোট্ট একটা ঘটনায় আবার যাব, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, অশেষ রহমতে ভালো আছেন। আমি নাফিউর রহমান নিশাত, আমার দেশের বাড়ি নওগাঁ। আমি বগুড়া জেলা সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। যাই হোক, আমি আজ 2টি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ ভূত এফএমে শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজী উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজীর এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজী এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর 2টা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে যাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবুও দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে যাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা। দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোন এক জায়গায় নানা চাকরি করতেন, সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসি। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ
এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব, নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের দেখেন যে তাদের অনেকে গল্প আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম এই জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএমে বলবেন। খোদা হাফেজ। আমার দুটি ভালো লেগেছে এবং আমি 2টি ঘটনায় শেয়ার করলাম। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো। জানেন যে আহমেদ বাবু আজকে আমাদের সঙ্গে আছেন, তো বাবুর কাছে আমরা যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা একটা বড় সড়ো ঘটনা ইনশাল্লাহ এখন শুনে ফেলবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আসলে আমি একটু আগে পেয়েছি আর কি, তো এর জন্য একটু সময় নিলাম। না, কোনো সমস্যা নেই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন। সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে, মিরপুরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। আচ্ছা, ওখানে ওরা মুভ করে 2012 সালে এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি 2012 আগের দিকে ডোবা ছিল এবং অ্যাকচুয়ালি ডোবা বললে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। এবং সেখানে মাটি ভরাট করে করে পরবর্তীতে ওই জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগেও আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয় এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন করতো এখানে না করতে, এটা আমার জায়গা। তো তারপরেও তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও। আমাদের এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকাতেও একটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার 2 ভাই গোসল করছিল। তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আর আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে এবং তাকে যখন ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে কেউ টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম সোজাসুজি ভেসে উঠতো। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, তার উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল। বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল এবং চোখ দেখে এবং দেখে জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায় এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক, চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক বিছানার সামনে চলে আসে। এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো। আচ্ছা, মনে হচ্ছে যে কালো একটা জব্বা বাল খেলনা পড়া কোনো কিছু। এবং এটা সেকেন্ড আরেকটা লাভ দেয় এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, বোবা ছিল, জাস্ট লাইক বোবায় ধরার মতো।
এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছিঁড়ে ফেলে শরীর থেকে এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা, হ্যাঁ, তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরই নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, সেটা ছেড়ে দেয় তাকে। আচ্ছা, তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে খামচির দাগ দেখায়, তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার আগে নানার বাসা থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়, এইসব কারণে মা বিশ্বাস করে না কথাটা। তো যাই হোক, তারপরও ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা, বাসাটা তোমার না, আচ্ছা, এখানে চলে যাও, এখন থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট, রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। তো এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত, এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে, সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি, একটা মানে যখন নাকি পড়তে পারে, এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে, বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে। এবং সে এই সিনটা দেখে সে এক দৌড়ে জায়গা থেকে ঘর থেকে বের হয়ে যায়, সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে, দৌড় দিয়ে পাগলের মতো সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন বাসা হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত, এগুলো মানে জিন ভূত বলতে কি জিন আর কি, তিনি পজেশন ছাড়াতেন আর কি, রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে। আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়, এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, এখানে জায়গাটা ঠিক না। যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়, এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আছে নিচে। তো সে থেকে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা, এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় কেউ একজন আছে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ওই ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি, এরকম বলে। তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, সে নাকি এরকম বলে। অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে নাকি সে মিষ্টি রাখছে, একটা কালো জাম রেখে সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। কি হয়েছে, সে উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে, তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে মিলে ভয়ঙ্কর ব্যাপার এটা, হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হয়েছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে, ভোরের দিকে যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে মিষ্টি সরাইছিস কেন, এটা দেখে নাকি। এবং মানে উনি তো জানতেন না নিশ্চয়ই মিষ্টি ব্যাপার বা এরকম কোনো কিছুই জানতেন না, রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে সাথে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ার সাথে সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে, মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বলছে, ছেলেও গেছে রান্না করে। ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি সরাইছো কেন, বলে আমি এখানে মিষ্টি রাখছিলাম। হ্যাঁ, তো তুমি সরাইছো নাকি? তার মা নাকি বলছে হ্যাঁ আমি মিষ্টি সরাইছিলাম, এখানে মিষ্টি দেখে একটা প্লেট দেখে সরাই রাখছি।
ঠিক আছে। তো যাই হোক, তো এরপরে ওই যে দোয়া দুরুদ আরো পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আর কি তেমন একটা কিছু দেখে নাই, বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনা আমাকে বলছে যে ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে, তাদের যে উপরে গাছ আছে ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা, তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে, টবের কাছে সাদা কিছু। তো উনি কিউরিয়াস কি নড়তেছে, উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড়। তো উনি ফার্স্টে মনে করছে কেউ নাকি, তো উনি ডাক দিছে, এই কে। তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে ওনার দিক একবার তাকায় নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকি দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা, ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে মাঝে দেখতো, এটা উনি দেখছে এরপরে যে ঠিক আগুনের মতো আর কি, কুণ্ডুলির মতো ছাদের এ পাশ থেকে ওই পাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আর কি ওই কালাম পাক চালাই দিছে। এটা চালায় দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন, ওইটা যখন চালায় দেয়, আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, ওইদিকে রুকিয়ে দিত না রাতের বেলা। তো ও বলছে যে এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, তুমি মানে এখন যেহেতু সে বলছে আমি বলতেছি, ওই জায়গার আশপাশ দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি কয়েকদিন রাসেল ভাই। জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা ভরাট করা হয়েছে, এবং ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যায় হাতের ডান দিকে পুরোটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলানো পুরোটা রাসেল ভাই, মানে পুরো জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউড সি সামথিং, অবভিয়াসলি ইউড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি এলাকার ময়লা টাইপের? ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা হয়, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং লাইক দ্যাট। এবং ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা আগেও কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই ঢিবিগুলো রাসেল ভাই। ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাতের বেলা। ওকে, সো এটাই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের যে অতিথি সুদূর গৌরীপুর থেকে ঢাকায় এসেছেন এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসব। চলুন আমরা শুনি তার দ্বিতীয় ঘটনাটি। হ্যালো লিসনার, আমি ময়মনসিংহ থেকে আসছি। আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আমি ময়মনসিংহ থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। জি জি বলেন, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি হয়েছে, আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মুফাজ্জল হোসেন। জি। তো ওনার বাড়ি ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় শাহগঞ্জ সংলগ্ন ভুটিয়াকোনা গ্রামে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে। তো উনি কোন এক কাজে, উনি পেশায় কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো কোন এক কাজে সে শাহগঞ্জ সংলগ্ন অন্য একটি গ্রাম খলকবাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তার ভাতিজা হারুনকে সাথে নিয়ে যায়, তারা মোটর বাইকে যায়। তো কাজ শেষে তাদের বাড়ি ফিরতে প্রায় রাত আনুমানিক 2টা কি 2:30 বেজে যায়। তো শাহগঞ্জ এবং ভুটিয়াকোনা আসা যাওয়ার পথে তাজপুর গ্রাম পড়ে। তাজপুর গ্রামের একটি ব্রিজ থাকে, ব্রিজ ছিল, সেই ব্রিজ নিয়ে অনেক প্যারানরমাল ঘটনা অনেক শোনা যায়। আর মুফাজ্জল ভাইও অনেক ঘটনা শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার সাথে এরকম কোন কিছু ঘটতে পারে, কারণ সে প্যারানরমাল বিষয়ে বিশ্বাসী ছিল না। তো সঙ্গত কারণে রাত্রে যখন সে আসছিল, এইসব ঘটনা তার মাথায় কাজ করছিল, যে ব্রিজের কাছাকাছি আসার পরে তার ভিতরে একটু ভয়ও কাজ করছিল। তো একসময় ব্রিজের উপর উঠার পরে মানে অনাকাঙ্ক্ষিতভাবে তার মোটর বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সে একটু নার্ভাস ফিল করে। তো সে বাইক থেকে নেমে ভাতিজা হারুনকে নিয়ে বাইকটা চেক করার চেষ্টা করে যে কি সমস্যা হলো। তো অনেক স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, স্টার্ট হচ্ছে না। তো হঠাৎ ওই দিন পরিবেশটা ছিল অনেকটা পূর্ণিমার রাত, জ্যোৎস্না ছিল।
তো মোটামুটি আশেপাশে পরিবেশটা ভালোই দেখা যাচ্ছিল। তো মূল ঘটনা বলার আগে আমি ব্রিজের একটু বিবরণ দিয়ে যাচ্ছি যে শাহগঞ্জ থেকে যে রাস্তাটি আপনার চাঁদপুর ব্রিজ অব্দি আসে সেটা শেষ হয় এবং ব্রিজের অপর প্রান্ত থেকে ভুটিয়াকোনা এবং তাজপুর দুই দিকে দুটো রাস্তা চলে যায়। আচ্ছা, তো ব্রিজ এবং দুই রাস্তার মধ্যবর্তী স্থান 0 পয়েন্ট, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো শাহগঞ্জে ব্রিজের এক প্রান্তে মুফাজ্জল ভাই এবং তার ভাতিজা হারুন বাইকের পাশে ছিল। তার বাইকটাকে চেক করার চেষ্টা করতেছিল যে ঠিক করার জন্য। তো হঠাৎ মুফাজ্জল ভাইয়ের দৃষ্টি পড়ে ব্রিজের মধ্যবর্তী স্থানে। তো হঠাৎ কে একজন অবয়ব ব্রিজের উপর দেখা গেল, সে পিছনের সাইডে দেখা অনেকটা মহিলাদের মতো তো হেঁটে যাচ্ছে। তখন মুফাজ্জল ভাই একটু ভয় পেয়ে গেল, ভাবলো সে তার উপস্থিত জ্ঞান যখন চালু করলো তখন সে চিন্তা করলো কেউ যদি তার সামনে দিয়ে যায় তাহলে তো পিছন থেকে আসতে হবে, মাঝ বরাবর তো কেউ আসতে পারে না, আর সামনে দিয়েও আসলে দেখা যাবে। তো আবার সে খেয়াল করছিল ভালো করে আমার পিছন থেকে কেউ আমাকে ক্রস করে যায়নি। তো ব্রিজের মাঝখানে হঠাৎ করে কে আসলো, মানে এইসব ভেবে সে একটু ভয় পেয়ে গেল। তো সে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো, আর তার ভাতিজা হারুনের বয়স কম ছিল যার কারণে তাকে একটু বুঝতে দেয়নি বিষয়টা, যেন ভয় পেয়ে যেতে পারে এই কারণে। তো সে চুপচাপ দেখতে থাকে বিষয়টা। তো এক সময় এই অবয়বটি এই দুই রাস্তা এবং ব্রিজের 0 পয়েন্টের ওখানে দাঁড়ায়। এক পলকে মুফাজ্জলের দিকে মাথা ঘুরে তাকায়। তখন তার মানে অবয়বটি দেখে মুফাজ্জল খুব ভয় পেয়ে যায়। তো অবয়বটি এরকম ছিল যে তার শ্বাসের গর্জনটা অনেকটা বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছিল এবং চোখগুলো ছিল রক্তলাল, আগুনের মতো। হ্যাঁ, এই অবস্থা দেখে মানে মুফাজ্জল ভাই ঠিক থাকতে পারে না, মানে দোয়াদুর পড়তে শুরু করে যেমন জানে উনি, এবং ভয়ে কাঁপতে কাঁপতে বাইকে অনবরত স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আল্লাহর রহমতে বাইকে স্টার্ট নেয়, আর বাইকের ফ্ল্যাশলাইটটা চালু হওয়ার পরে সে দেখে যে তার অবয়বটি নেই। তো সে তাড়াহুড়ো করে, তার তখনও খেয়াল ছিল যে তার ভাতিজা হারুন বাইকে উঠেছিল। তো সে বাইক এক সময় ব্রিজ ক্রস করে সে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে এক সময় মুফাজ্জল ভাই তার ভাতিজাকে নাম ধরে ডাকে। তো সাড়া না পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনের সিটে চাই দেখে যে ভাতিজা হারুন নেই। তো সে ঘাবড়িয়ে যায় এবং বাধ্য হয়ে আবার ব্রেক করে চলে আসে ব্রিজের কাছে। তো পরে তো ব্রিজে যাওয়ার সাহস পায় নাই। পরে এলাকাবাসীকে সে ডাকাডাকি করে এবং গাড়িতে হর্ন বাজাতে থাকে। তো এলাকাবাসী ছুটে আসার পরে বিস্তারিত খুলে বলে এবং এলাকাবাসীকে নিয়ে সে ব্রিজের উপর হারুনকে অজ্ঞান অবস্থায় পায়, সে 0 পয়েন্টের উপর। তো হারুনকে পাশে একটা বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারপরে যা বলে এরকম যে চাচা যখন মুফাজ্জল ভাই যখন হোন্ডা দিয়ে স্টার্ট করে চলে যাচ্ছিল তখন তাকে রেখে চলে গেছিল। তার পিছন তার হারুন ভাতিজা ডাক ছিল, কিন্তু সে শুনতে পায় নাই। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, চলুন আমরা শুনিয়ে বাবু ভাইয়ের কাছে সেকেন্ড ঘটনাটা। একটা ঘটনা আছে আর একটা ছোট মানে কথা বলতে চাই। আমি হঠাৎ শুনে মনে পড়লো লাশ কাটা ঘর নিয়ে খুব কিউরিয়াসিটি মানুষের জন্য। অ্যাকচুয়ালি লাশ কাটা ঘর এই জিনিসটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। ভয়টা কিছুতে কাজ করে? একজন মানুষ মরে গেছে সেটা থেকে না, তবে মরে যাওয়া মানুষের আশপাশ দিয়ে যারা ঘুরে সেটা কিন্তু খুব খারাপ রকমের একটা খারাপ জিনিস, এন্টিটিস। হ্যাঁ, আপনি একবার কিন্তু আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ একটা এন্টিটি এবং এই কারণে কিন্তু ধর্মসম্মতভাবে বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো বলা হয় এবং অন্যান্য ধর্মেও বলা হয় যত দ্রুত সম্ভব সৎকার করে ফেলা লাশটাকে। এবং এই ধরনের জিনিস যদি কারো উপরে আসর করে, আপনি হয়তো জানেন রাসেল ভাই, আপনার মনে আছে কিনা, আমরা অনেক ছোট ছিলাম তখন, একজন মানুষ ছিলেন যিনি মানুষের কলিজা খেতেন পুরান ঢাকায়, এবং তার কিন্তু মাথায় সমস্যা ছিল এবং সে তার জীবনী পড়েছি আমি সেখানে, মানে তার অ্যাবনর্মাল সাইকোলজি জানার জন্য। তো সে বলেছে তাকে একজন ডোমের সন্তান নিয়ে যেত এক সময় লাশ কাটা ঘরে,
সেখান থেকেই তাকে প্রথম লাশ খাওয়া শেখানো হয় এবং সে বিভিন্ন রকমের মানে খুবই ভয়ঙ্কর জিনিসপত্র। হ্যানিবল তো হ্যানিবল তো অন্য জিনিস, কাল্পনিক চরিত্র। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব হ্যানিবলের থেকে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস। এই লোকটা নাকি পরবর্তীতে সুস্থ হয় তাকে চিকিৎসার পরে, বাট কেউ বিশ্বাস করতো না তাকে। ঠিক আছে, বিশেষ করা যায় না তো আসলে। হ্যাঁ, সেটাই। তো লাশ কাটা ঘর নিয়ে বেশি ব্যাপার আগ্রহ থাকাটা আসলে আমার মনে হয় সমীচীন হবে না। সেটাই। কোন সময় কাকে কোন অ্যাবনর্মাল সাইকোলজি অ্যাটাক করে আই ডোন্ট নো। আচ্ছা যাক, এখন যেটা বলবো মাছ নিয়ে রাসেল ভাই, যে আপনি একটু আগে বললেন যে মাছ জাল টান নিয়ে যাচ্ছে, মাছের সাথে কিন্তু পিশাচের একটা বাজে, মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে বাজে জিনিসটা জিন বা আমরা যেটা বলি আর কি, এদের বিভিন্ন কাইন্ড আছে। একটা শ্রেণী আছে যারা পানির আশেপাশেই থাকে এবং মাছের সাথেই, এবং এটাকে গ্রামে কিন্তু ওই যে মেচোভূত এরকম টাইপের নামটাই আছে। এবং এমনকি আমরা এই যে রূপকথাতে বলি মারমেইড, এটাও কিন্তু এক ধরনের এই ধরনেরই বাজে এন্টিটিস। যদিও আমার কাছে পুরো যে ব্যাপারে ফেরি টেল বললেও, বাট এটা যাদের কাছে শুনেছি এবং আমি কিছু প্রাচীন বইও পড়েছি যে সেখানে লেখা আছে মারমেইডের চেহারা সুন্দর মনে করার কোনো কারণ নেই, মারমেইড দেখতে খুবই কুৎসিত। এরকম পড়েছি আমি, এবং আমি খুব ভয়ঙ্কর বর্ণনাও পড়েছি মারমেইড। হ্যাঁ, মানে সেটা অবশ্য যে ইস্ট মানে ওয়েস্টার না, ওয়েস্টে তো জিনিসটাকে অনেক সুন্দর করে মানে এটাকে আসলে মানুষ কালার করে দেয়। ওই যে আপনি যে বললেন যে ওই যাদের কথা বললেন আলোচনা করতে চান তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলে। আচ্ছা, যাই হোক, তো ভৌতিক ব্যাপারটা হচ্ছে এই মাছের ব্যাপারটা। আমি খুব ছোট ছিলাম, আমি তখন মানে আমার বয়স তখন হয়তো 6 মাস বা 1 বছর। আমার শোনা কাহিনী, আমার ছোট মামার কাছে শোনা। আমার ছোট মামা আমার থেকে বয়সে 5-6 বছরের বড়, বেশি বড় না, উনি ছোট ছিলেন। তো সে খেলতে গিয়েছিল, আমি তখন আমার নানা বাড়িতে, সে পাশের যে পুকুর ছিল, আমার নানা বাড়িটা হচ্ছে আপনার ইব্রাহিমপুর এলাকাটা হচ্ছে খুব একটু তখন বেশ গ্রাম ভাব ছিল ওই সময়। তো ওখানে একটা পুকুর ছিল, পুকুরটা নিয়ে অনেকেই বদনাম শুনেছে, অনেকেই নাকি অনেক কিছু দেখতে পুকুরে পারে। তো একজন আমার ছোট মামাকে বলে যে এই পুকুরের পাড়ে একটা জায়গায় বলে কি আমার একটা সোনার আংটি হারিয়ে গেছে, তুমি খুঁজে দিতে পারবে? আমার মামা খুব আগ্রহ নিয়ে সে ছোট মানুষ, সে ওই পানিতে খুব মানে সারাদিন লাফালাফি করে আংটি খোঁজার জন্য। এটা কি আর পাওয়া যায়? সে কিছুই পায় না। সে দুপুরের পরে বাসায় আসে। বাসায় আসার পরে আমি তখন আমার মায়ের কোলে ছিলাম, তো উনি আমাকে কোলে নিতে চায়। তা আমাকে যখন কোলে নিতে চায় তখন নাকি আমি খুব কান্নাকাটি শুরু করি, এবং মানে উনি কোলে নেয়, কোলে নেওয়ার পর থেকে আমার কান্নাকাটি শুরু হয়। কাঁদতে কাঁদতে একদম লাল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়, মানে মানে অনবরত কাঁদছি। তো এরকম সময় আমার আম্মা তখন আমাকে, এখন কোনো না পেয়ে উনি দোয়া পড়ে না, তারপরে উনি নিয়ে যায় এক হুজুরের কাছে, ওখানে কাছাকাছি একজন মৌলানা ছিলেন ওনার কাছে। তো উনি দেখে নাকি বলে যে ওটার মধ্যে একটা বাজে জিনিস এসে তাকে ভয় দেখাচ্ছে এবং এটা সম্ভবত কোনো পানির জিনিস আশপাশ থেকে আসছে। তো তখন দোয়া পড়ে দেয় এবং দোয়া পড়ার পরে কান্নাটা থেমে যায় এবং পরবর্তীতে আমার আম্মা আমার আরেক নানার কাছে নিয়ে যায়, ওনার হাতে একটা কাইতন পড়ে দেয়, এরপর থেকে কান্নাটা থেমে যায়। তো এই মাছের ব্যাপারটা যেটা বললাম, মাছের সাথে এই জিনিসগুলো কিন্তু রাসেল ভাই রিলেটেড। এবং এর আগেও আমি আপনাকে বলেছি যে অনেক সময় মাছ কেটে নিয়ে আসলে দেখা যায় এরকম অনেক ধরনের ঘটনা, কারণ এক ধরনের পিশাচ আছে মাছ চাওয়া রান্নার সময়, তারপরে যে মাছ কেটে ওই যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পথ আটকানো, এরকম ধরনের অনেক ধরনের পিশাচ। এটা এক ধরনের পিশাচ, এক ধরনের বাজে জিন। এরা কিন্তু এরা বাথরুম, নোংরা জায়গা, ফিল্থি জায়গাগুলোকে সেখানে তারা থাকে, মাছের এই পিশাচগুলাই থাকে সেখানে, এবং এদের দ্বারা মানুষ আক্রান্ত হতেই পারে। এর জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। সেটাই তো। আরেকটা ঘটনা কি মানে বলতে চাচ্ছিলেন নাকি? এটাই সেটা। সো এটা ছিল ঘটনা এবং আমরা সেটা শুনলাম। থ্যাংক ইউ বাবু ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আমি প্রথমেই চলে যাব আমাদের আরো একজনের কাছে। আপনার 2টো ঘটনা ছিল, তার মধ্যে আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। একটু কাছে এসে কথা বলতে হবে, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। জি। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ ফ্রম ধানমন্ডি। তো আজকে আমি আমার লাইফের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তখন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, চাটকিল থানা। তো নর্মালি আমি ওখানেই করি, আমার হোম ডিস্ট্রিক্টে। তো 5-6 বছর আগে তখন আমার আঙ্কেল, উনি বাইরে থেকে বাংলাদেশে আসছে, তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য উনি আমার হোম ডিস্ট্রিক্টে যায়, হোম টাউনে। তো আমি উনি যাওয়ার কয়েকদিন পরে আমি যাই আর কি। তো যাওয়ার
উনি যখন ওখানে ঈদ করার জন্য যায়, তো ফ্যামিলির সাথে উনি যায় একসাথে, তো আমাকে ফোন করে আর কি যাওয়ার জন্য যে কখন যাব। তো আমি ঠিক রমজানের ঈদের এক সপ্তাহ আগে আমি যাই আমার হোম ডিস্ট্রিক্টে। তো ফাইন, আমি নর্মালি ইয়ার সময় এটার কি বলে রোজার সময় একসাথে সেরি খেয়ে তখন আমি একবারে ঘুমাই নামাজ পড়ে আর কি। তো ওই দিনে একই রকম ছিল। তো আমি সেরি খেয়ে সারা রাতে আর ঘুমাই নাই, একসাথে মোবাইল কিছু মিউজিক টিউজিক শুনে আমি কি করলাম, সেরি খেয়ে তারপর শুইলাম। একটু পরে আমার মানে ইফতারের পরে ডিনার করে আপনি একদম মাঝখানে না ঘুমিয়ে একদম সেহরি খেয়ে তারপরে সেরি খেয়ে আমি একবারে ঘুমাই। তো হঠাৎ করে আমার ফোনে মানে ভাইব্রেশন হচ্ছে, যে আমি দেখলাম আমার চাচা ফোন দিচ্ছে বারবার। আমি বললাম এই টাইমে কেন ফোন দিবে? পরে আমি ফোনটা রিসিভ করলাম, আমাকে বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো ঘুমাচ্ছি, একটু আগে সেরি খেলাম। বলে একটু বাসায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি, কোনো সমস্যা? মনে হচ্ছে সামথিং হ্যাপেন্ড, মানে ওনার কথার এক্সপ্রেশন গুলো এরকম ছিল। ঠিক আছে ফাইন, আমি আসতেছি। তো ওই দিন আবার আমার বাসায় আমার একটা কাজিনও ছিল আমার সাথে, ভিতরে কি বলে, তো আমরা গল্প করতে করতে একসাথে গল্প করলাম, তো দুইজন একসাথে ঘুমাইলাম। যখন আমার আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে, পরে আমি গেলাম ওনাদের বাসায়। তো আমার রুমের যেই জানালাটা ওটা বরাবর উনারদের রুম আর কি। তো আমি ঘুরে আগে ওনাদের মেইন দরজাতে না গিয়ে আগে আমি জানালাটা আমি নক দিচ্ছি খোলার জন্য। তো যখন আমি জানলাটা নক দিলাম, আমার চাচা উনি জানলাটা খুলে আমাকে আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তুমি বলে যে দেখ। আমি দেখলাম যে ঠিক বেডের উপরে আমার চাচি উনি শুয়ে আছে, বাট মনে হচ্ছে কি অ্যাবনর্মাল। আমি বললাম যে কি হয়েছে? বলে যে ভিতরে। তো আমি বাসার ভিতরে গেলাম, রুমে ঢুকলাম। আমি দেখলাম যে একটু পরে দেখলাম যে আমার চাচি উনি না মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে এমন ভাবে উঠতেছে বেড থেকে, মনে হচ্ছে মানে 1-2 কেজিস কোনো কিছু যেরকম মুভ অন করলে যতটা ইজিলি উনি মুভ করতেছে। পরে উনি একটু পরে উঠতেছে, আবার খুব লাফ দিয়ে আবার বেডের মধ্যে পড়ে যাচ্ছে, মানে কি এক অবস্থা। মাঝে মাঝে উনি হাত পা গুলা খুব মুভ করতেছে। তো আমরা খুব ভয় পাচ্ছি আর কি বারবার। এমন হচ্ছে যে আমরা তিনজনকে উনি সরাই উনি রুম থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো তারপর আমার সাথে আমার যে কাজিনটা ছিল, ও আবার মাদ্রাসার লাইন থেকে পড়াশোনা করছে, তো কোরআন হাদিস খুব ভালো জানে আর কি। তো সূরা পড়তেছে, সূরা ইয়াসিন, তারপর আয়াতুল কুরসি, আরো কিছু সূরা পড়তেছে, কিন্তু কোনোভাবেই ওটা রিলিফ হচ্ছে না, আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে রুম থেকে বের হয়ে যাবে। পরে সাথে সাথে কি করলাম, মসজিদের যে হুজুর ছিল ওনাকে ফোন করলাম। তো উনি একটু পরে আসলো। ও এর ভিতরে একটু হয়েছে কি রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাকে আমার যে কাজিনটা বললো যে কোনো কিছু হাড্ডি নিয়ে আসতে বাইরে থেকে। তো আমি কি করলাম লাইট দিয়ে, আমি খুব ভয় পাচ্ছি, মানে ভয় পাচ্ছি এই জন্য যে ওইটা যদি আমাকে পজেস করে তাহলে আমি কি করবো, এই একটা ভয়ে। তারপর আমি লাইট নিয়ে বের হইলাম, অনেক খোঁজাখুঁজি পর একটা হাড্ডি আমি নিয়ে আসলাম হাতে করে। পর উনার মুখের মধ্যে যখন দিলাম, তখনই উনি চিৎকার, এত জোরে চিৎকার করতেছে, মনে হচ্ছে যেন পুরাটা বিল্ডিং উনি ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা আর কি। আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তারপর আমরা রুমের ভিতরে লক করে আমরা তিনজন ভিতরে বসে আছি, আমি, আমার কাজিনটা, আমার চাচা, ঠিক আছে। আর উনার এরকম অ্যাবনর্মালিটি গুলো দেখতেছি। তো একটু পর হুজুর আসলো, মসজিদের হুজুর আসলো, কিন্তু হুজুরও অনেকভাবে ট্রাই করতেছে, কোনোভাবে উনি অনেক দোয়া দুরুদ অনেক কিছু জারফুক যেটাকে বলে আর কি, অনেক ট্রাই করতেছে, কোনোভাবে উনি আবার নর্মাল হচ্ছে না। তো ফাইনালি কি করলো, হুজুর আরেকজন যারা এক্সারসাইজ করে আর কি, ওরকম ইসলামিক প্রিচার খুব ভালো, অনেক দূরে থাকে, ওনাকে ফোন করছে। তো উনি আস্তে অলরেডি প্রায় সকাল 6:30 বা 7 AM। তারপর উনি আসলো, উনি এসে তারপর অনেক দোয়া দুরূপ পড়ে অনেক কিছু করে দেন, ফাইনালি ওটা রিলিভ করে আর কি ওনার থেকে, বডি থেকে। তো রিলিভ করার পরে উনি কি করে, তো জিজ্ঞেস করে আর কি যে কিভাবে হয়েছে। তো বলে যে আমি পুকুরে বা নর্মালি আমার চাচি উনি কি করে অন্যান্য দিন সেরি খেয়ে অজু করে কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়ে, কিন্তু আনফরচুনেটলি উনি কি করছিল, অন্যান্য সময় ওয়াশরুমে অজু করে, কিন্তু এইবার ওয়াশরুম না করে ওনাদের বিল্ডিং এর পাশে একটা অ্যাবান্ডন একটা পুকুর আছে, ওই পুকুরে উনি অজু করতে গেছে, ওখান থেকে অনেকে প্রসেস হয়েছে আর কি। তো বলে যে ঠিক আছে, এটা তুমি কোত্থেকে তোমাকে ধরছে? বলে যে আমাকে যে পুকুর পাড়ে গত 5 বছর আগে আমি ছিলাম, তারপর আমি আবার আসছি, আমি যাবো না। তারপর অনেক কষ্টে অনেক জারপোক করে তো ফাইনালি ওনাকে থেকে রিলিভ করানো হয়। তারপরে রিলিভ করার পরে যখন ওনার সেন্স আসে নর্মালি আর কি, তখন অলরেডি সকাল 8টা বাজতেছে, কিন্তু সেন্স আসা বনি বলতেছে কি ব্যাপার, আমি তো এখন করবো, আমি তো এখন কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, সবাই লোকজন এখানে কি করে, কিন্তু অলরেডি তখন কিন্তু 8টা বাজতেছে। এর ভিতর যে এত কিছু হয়ে গেছে রাসেল ভাইয়া, উনি কিন্তু বলতে পারবে না। পরে উনি প্রচুর কান্নাকাটি করতেছে, ওনার পুরোটা বডি প্রচুর ফেইন্ট করতেছে, হাত ফেইন্ট করতেছে। পরে হুজুরের সাথে আমি গিয়ে ওনার জন্য তাবিজ আনি অনেক দূর থেকে এনে, তারপর তাবিজটা করার পরে আস্তে আস্তে এটা খুব ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের শেষ অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদি আলাহি এসটিমিরপুর থেকে বা ঢাকা কলেজে পড়ছি। যা ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি হচ্ছে 2006 সালের একটি ঘটনা, যেটা আমার সেজ চাচুর সাথে ঘটে গিয়েছিল। ওই সময় উনি আসলে ব্যবসা শুরু করেছিল এক সময়, তখন ব্যবসা একটু ভালো লাভ মানে আশা মানে কি বলে সে আর কি পাচ্ছিল। তো তার আর কি ব্যবসার কাজের প্রয়োজনে একটা গাড়ি কেনা খুব দরকার হয়ে যায় আর কি, প্রাইভেট কার, ঢাকার বাইরে আসা যাওয়া করার জন্য। তো সে ওই সময় কম দামে একটা ভালো গাড়ি খুঁজছিলেন। তো এক সময় মানে খোঁজ করতে করতে সে একটা গাড়ি পেয়ে যায়। তো হয় কি, সে কম দামে গাড়িটা পায়, তো সে একজন ড্রাইভারও রাখে। যাই হোক, আসা যাওয়া করার জন্য সে ব্যবসায় কাজের জন্য সে ওই গাড়িটা ইউজ করতো। তো একদিন হইলো কি, রাত্রেবেলা সে আসছিল বাসায়, আসার জন্য সে গাড়িতে উঠে। তো উঠে সে গাড়ি ঠিক পিছনে ডান পাশে বসে। ডান পাশে বসে যখন সে বসে, তখন সে রাস্তার লাইটের আলোতে দেখলো যে তার গাড়ির ঠিক সিটের ঠিক বাম পাশে একটি ভাঙা পুতুল পড়ে আছে। তো পুতুলটা দেখে উনি হঠাৎ করে আচমকা একটু হয়ে যায় যে আসলে এটা কোথা থেকে আসলো। তো কিছু মনে না করে উনি এটা ফেলে দিল আর কি, পুতুলটা বাইরে। তারপরের দিন, ওই দিন উনি রাত্রেবেলা বাসা চলে গেল। তো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে আবার যখন অন্য কাজের জন্য আবার যখন গাড়িতে আসলো, এসে দেখলো যে ওই পুতুলটি আবার ওই একই জায়গায় পড়ে আছে। তো ব্যাপারটা উনি মনে মনে একটু রাগ হইলো, আবার একটু ভয় পেলো। তো সে ড্রাইভারকে একটু রাগারি করলো যে জিনিসটা মানে এখানে আবার কিভাবে আসলো। তখন সে পুতুলটা আবার ফেলে দিল। তো ওই দিন রাত্রেবেলা উনি বাসায় চলে আসলো। বাসায় এসে যেটা হলো, ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। তো ঘুমে উনি একটা স্বপ্নে দেখলো যে একটা মেয়ে, ছোট বাচ্চা, এই 7-8 বছর বয়সী হবে। মেয়েটার খুব উস্কো খুস্কো ছিল চুলগুলো, তারপরে মানে একটু নোংরা টাইপের ছিল মেয়েটা। তো মেয়েটার চোখটাও খুব লাল ছিল। তো মেয়েটা খুব রাগ হয়ে ওই হাতে সেই ভাঙা পুতুলটি নিয়ে আমার চাচুকে জিজ্ঞেস করছিল, তুমি জিনিসটা কেন ফেলে দিলে? তো চাচু জিনিসটা মানে দেখে খুব ভয় পেয়ে যায়, এবং সে তারপর দিনে আমার দাদুকে জানায়, এবং দাদু বলে যে তুমি ব্যবসা বাণিজ্য করছো, এই জন্য অনেক টেনশনে থাকো, ব্যাপার না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। হয় কি, এই স্বপ্নটা দাদু রেগুলার দেখা শুরু করে। প্রায় 3-4 মাস যাবৎ কয়েকদিন পর পরই দাদু আমার চাচু মানে এই স্বপ্নটা দেখা শুরু করে। তো একটা সময় হয় কি, এই স্বপ্ন একদিকে হচ্ছে আর অন্যদিকে আমার চাচুর ব্যবসাটা খুব খারাপভাবে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো অলরেডি 7 মাসের মধ্যে ব্যবসা একবারে খারাপ হয়ে যায়, এবং একটা পর্যায়ে তার এই গাড়িটাও সেল করে দেওয়ার মতো একটা এসে পড়ে। তো গাড়িটা তার খুব কম দামে সেল করে দিতে হয়। হয় কি, পরে আমার চাচু নিজে রিয়েলাইজ করে যে আসলে মানে সে কেন এই গাড়িটা কম দামে কিনতে পেরেছিল, আর কেন তার এই মানে গাড়িটা অনেক কম দামে সেল করতে হলো। আর ওই গাড়িটা সেল করার পরে সে আর ওই স্বপ্নটা দেখেনি। যাক, এই ছিল ঘটনা। তো আমরা এখন বাবু ভাইয়ের কাছে যাবো, বাবু ভাই একটা ঘটনা শুনবো আমাদের নেক্সট যে ব্রেক তার আগে। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? এটা দেশের ঘটনা। দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা। আসল ভাই, নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। তো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হয়েছে। খুব বেশি আগেরও না, আবার একদম সাম্প্রতিক সময়। এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। তো বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয়, তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল আর কি। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো। রাতের বেলা ওর আম্মু আবার বাসা যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9-10টার সময়। তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি। তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্ব গুলো ছিল, সেই বাল্ব, সে বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো
তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে এবং দেখে যে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াচ্ছিল। তোর মা বলে না বিড়াল তো রাখা যাবে না সাথে। ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপরও ছাড়বে না, তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। তো যেটা হয় বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বিড়াল পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে, ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসা। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায় সে। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসার, এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই, বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা ই করে যে বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন হয় যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়। সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় মানে ওই ঋতু ঘুমায় আছে এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে কি বলে মানুষের মতো না, আবার বিড়ালের মতো, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথা ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং সেটা ওই নিতু শুয়ে আছে তার মাথার কাছে গড় 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 করছে এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে উঠে, সাউন্ড করে উঠে লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং করতাম, যে মৃদুকে ডাক দেয় যে তুমি কি কোন বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। নিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে, বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও, ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে রুমে চলে যায়, জিনিসটা ওনাদের কাছে অ্যাবনর্মাল লাগে, এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক,
মানে নিজের মতো হয়ে যায়, সে দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মার মনে হয় এবং কথা বলে একজন সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। তো এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাত্রে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়ালের ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছে, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায় বসে এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। এন্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর এসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ টাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটাই কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয় বিড়ালটা কোথায় ফেলছিল, তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই ইসের দিকে যেটা নাকি হাজারিবাগটাক ছাড়া যে জায়গাটা। তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিচ্ছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে, তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং হয় না, এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসেনি। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো, এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো এরকম, মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোন এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমরা ফারনানের কাছে, এবং ফারনান তার যে ঘটনাটা, আপনারা সবাই মেডিকেলের ঘটনা অনেক পছন্দ করেন, তো এই ঘটনাটি মেডিকেল নিয়েই। চলুন আমরা এই ঘটনাটি শুনে আসি সরাসরি আমরা ফারনানের কাছ থেকে। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি মানে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে
সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কারণ এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে, এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টর ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। উনি নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই।
সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল, এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিই। তো উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই শীতের জন্য সে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়, এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা, এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা, বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে কোনো দরিদ্র মানুষ দাবি করবে, এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে প্রেসক্রিপশনটাতে, এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন, জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে সে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্ডগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন,
এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভূতে প্রেমের যত ভয়ানক ঘটনা আছে আমি প্রতিনিয়ত বাছাই করে তারপর রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র ভূতে প্রেম থেকে নেওয়া বাছাইকৃত ভয়ানক ঘটনা। হাজারো ঘটনা থেকে একটি ঘটনা সিলেক্ট করে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য রাত 10টা বাজে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করে থাকি। তবে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। তো দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে চলে আসি আমাদের গল্পগুলো বলার জন্য। আজকে কিন্তু ব্যতিক্রম কিছুই নয়। এখন আপনাদেরকে কয়েকটি গল্প শোনানো হবে। আশা করছি যে গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগবে, তাই আপনারা চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো গল্প শুরু হচ্ছে এখন থেকে। ঢাকার পুরনো একটি এলাকা আছে যেখানে মানুষের যাতায়াত খুবই কম। জায়গাটা নাম সবাই জানে না, শুধু স্থানীয়রা একে কালো গলি বলে ডাকে। গলিটা খুবই সরু, দুপাশে পুরনো ভাঙাচোরা দালান বাড়ি, আর উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারে সারাদিন বাদুর বসে থাকে। দিনের বেলাও সেখানে আলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না। লোককথায় শোনা যায় যে ব্রিটিশ আমলে ওই গলিতে একা এক ধনী ব্যবসায়ী বসবাস ছিলেন, বা তিনি শুধু সেই রাস্তা দিয়ে অনেক বেশি হাঁটাহাঁটি করতেন। ব্যবসায়ী নাকি গোপনে মানুষ বলে দিত। একদিন স্থানীয়রা বিদ্রোহ করে তাকে হত্যা করে, কিন্তু এরপর থেকে রাত হলেই শোনা যেত তার আর্তনাদ, আর দেখা যেত গলির ভিতরে বিভিন্ন রকমের ছায়ামূর্তি, বিভিন্ন রকমের শব্দ। মানুষ যখনই ওরা আশেপাশ দিয়ে যাইতো তখনই আসলে তাদেরকে ডিস্টার্ব করতো, এমন কথা শোনা যায়। যখন আসলে রাত প্রায় 1টা বাজে, কয়েকজন বন্ধু রাতের আড্ডা শেষ করে বাসার থেকে ফিরছিল। তাদের মধ্যে একজন হঠাৎ করে বলল, চল কালো গলি দিয়ে শর্টকাট হবে, ওই দিক দিয়ে যাই। ভয় পাওয়ার কিছুই নেই, ওই রাস্তাটা অনেক দিন আগের, কিন্তু আমরা এখানে অনেকজন আছি, আশা করছি কোনো সমস্যা হবে না। তো তারপর মানে সবাই একটু ভয় ছিল আর কি, কেউ মানে যেতে রাজি না, আবার রাজি। তো অবশেষে আসলে সবাই রাজি হয়ে গেল। গলিতে ঢুকতেই তারা টের পেল ভিতরে প্রবল ঠান্ডা, বাতাস নেই, তবুও যেন শীতল হাওয়ায় দোল কেটে যাচ্ছে। রাস্তার মাঝে পুরনো একটা লন্ডন ঝুলে আছে, যেখানে আগুন নেই, শুধু মৃদু আলো জ্বলছে। হঠাৎ পিছন থেকে শব্দ এলো, টক টক টক, যেন কারো লাঠির শব্দ। তারা ঘুরে দেখলো দূরে দাঁড়িয়ে আছে একটি লোক, মাথায় পাগড়ি, চোখে অদ্ভুত লাল আলো, আর কি হাতে কাঠের লাঠি। লোকটি ধীরে ধীরে আগাতে লাগলো, কিন্তু আশ্চর্য বিষয়, তার পায়ের ছায়া মাটিতে পড়ছে না। এমন একটা অবস্থা দেখে তাদের মধ্যে একজন বলল যে, আমি তোকে বলছিলাম যে এই রাস্তাটার মধ্যে সমস্যা আছে, তো এদিক দিয়ে না যাওয়াটাই বেটার হতো। কিন্তু তারা আসলে বুঝতে পারতেছিল না যে তারা এখন কি করবে। তো তাদের মধ্যে একজনের কাছে মানে একটা লাইটার ছিল, সে লাইটার দিয়ে আসলে আগুন জ্বলে বিষয়টা দেখতেছিল আসলে কি হচ্ছে। তো তারপর আসলে তারা দেখতে পায় যে হঠাৎ করেই সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ তাদের সামনে দাঁড়িয়ে যায়। মানুষ না, এটা আসলে একটা ছায়ার মতো কিছু একটা, তাদেরকে চাইতে নিষেধ করে।
বা ওই দিক দিয়ে যাওয়ার মতো কোনো জায়গা দিচ্ছে না। তো তাদের মধ্যে একজন বলছে যে আসলে আমরা পিছনের দিকে ফিরে যাই, পিছনের দিকে ফিরে গিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাই। কিন্তু যিনি সামনে ছিল, যে আসলে যে ছেলেটা, ও বলতেছে যে আসলে ফিরে যাওয়ার দরকার নেই, এটা তেমন কিছু নয়, আমরা সামনের দিকে আগাই। কিন্তু যখন এরকম একটা ছায়া তারা দেখতেছে, তারা আসলে কোনোভাবেই বুঝতে পারতেছে না যে এখন কী করবে। তারপর তারা সিদ্ধান্ত নিল যে মানে তারা পিছনে ফিরে যাবে এবং পিছনে ফিরে গিয়ে অন্য তাদের যেই পরিচিত রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা বাসায় ফিরবে। কিন্তু যখন তারা আসলে পিছনে ফিরল, তখন আসলে তারা কোনোভাবেই বুঝতে পারতেছে না যে আসলে কি হচ্ছে। এবং তাদের মধ্যে একজন বলল যে আসলে পিছন থেকে কেউ তাদের ফলো করতেছে বা পিছনে কেউ তাদেরকে দেখতেছে। যখনই তারা পিছনে ফিরে তাকালো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। তো মানে তাদের মধ্যে এখন একটা ভয় ঢুকে গেছে যে আসলে কী হচ্ছে। এমন একটা কাহিনীর পর তারা কিছু বুঝতে পারতেছে না। তো পথে যেতে যেতে তারা একজন হুজুরের দেখা পায়। তো যখনই একজন হুজুরের দেখা পায়, তো হুজুরকে আসলে বলতে বলে, মানে পুরো যে ঘটনাটা ছিল এই পুরো ঘটনাটা তাকে খুলে বলে। এবং তারপর আসলে হুজুর তাদের সবাইকে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা কাফিরুন পড়ে ফু দেয়। ফু দেওয়ার পর তাদেরকে বলে যে আর এদিক ওদিক না তাকিয়ে তোমরা সরাসরি বাড়ি দিয়ে যাও এবং কালকে সকালে আমার মাদ্রাসায় আসবা, তোমাদের সঙ্গে আমার কথা আছে। তো এরপরে আসলে হুজুর তাদেরকে বাড়ি পৌঁছে দেয়। পৌঁছে দিয়ে হুজুরের মতো জায়গা মতো চলে যায়। এবং আসলে পরবর্তী দিনে এই ছেলেরা সবাই সেই হুজুরের কাছে যায় এবং হুজুরকে বলে যে আসলে হুজুর কালকে কী হয়েছিল, কিসের জন্য এই কাহিনীটা হলো, বা আমরা তো আসলে বুঝতে পারলাম না কী হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আসলে হুজুর তাদেরকে বলল যে এই রাস্তাটা সম্পর্কে তো তোমরা ভালো করেই জানো, তো তোমাদের উপর একটা অশুভ ছায়া পড়েছে, এজন্য আসলে ঝাড়ফুঁক করতে হবে নিয়মিত। তারপর থেকে তারা আসলে নিয়মিত হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে এবং তার ফলে তারা কিন্তু কোরআনও শিখতে পারে। হুজুর তাদেরকে কয়েকটি সূরা শিখে দেয়। যদি কোনো দিন এইরকম আরও ঘটনা হয়, তখন এই সূরাগুলো পড়লে তারা সেখান থেকে মুক্তি পাবে, এমন কথাও কিন্তু তাদেরকে বলে। তো অবশেষে আসলে সেই যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটার যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল, সেই ভয়ঙ্কর অবস্থাটা থেকে বাঁচার জন্য মানে সেই রাস্তাটার মধ্যে এলাকার ছেলেরা লাইটের ব্যবস্থা করে, আলোর ব্যবস্থা করে, যেন তাদের মানুষের কোনো সমস্যা না হয়। তো দর্শক, আসলে আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আমরা জানি না আপনাদের কাছে আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো, অবশ্যই কিন্তু